আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 184 পৃষ্ঠার এবং 185 পৃষ্ঠার একক কাজ ও ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এর তৃতীয় পর্ব এটি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। একক কাজ: তোমার চারপাশের পরিচিত পরিবেশ থেকে 5টি প্রতিসম বস্তুর নাম লিখে চিত্র আঁকো। এদের প্রতিসম রেখাগুলো চিহ্নিত করো। ঠিক আছে? তো এই একক কাজটা আছে তোমাদের বইয়ের 184 পৃষ্ঠায়। তো আসো আমরা এখন এর সমাধান দেখি। 1 নম্বরে হচ্ছে স্কেল। এর প্রতিসম রেখা হচ্ছে 2টি। এই দেখো, একটা স্কেলের প্রতিসম রেখা কেমন হতে পারে? এই বরাবর হচ্ছে একটা প্রতিসম রেখা, ঠিক আছে? আর একটা প্রতিসম রেখা হবে মাঝ বরাবর। তাহলে একটা স্কেলের প্রতিসম রেখা কয়টা? 2টা। 2 নম্বর বস্তুটা হচ্ছে কি? খাতার পৃষ্ঠা। এর প্রতিসম রেখা হচ্ছে 2টা। এই হচ্ছে একটা খাতার পৃষ্ঠা, একে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা মনে করা হচ্ছে এই যে মাঝ বরাবর, আর একটা হচ্ছে এভাবে করে, ঠিক আছে, উপর থেকে নিচে। এই যে স্কেল দিয়ে দাগগুলো দিবে সুন্দর করে। তো এই হচ্ছে আমাদের খাতার প্রতিসাম্য, যেটা হচ্ছে 2টা খাতার প্রতিসাম্য রেখা হতে পারে। 3 নম্বরে আছে টেবিল। একটা টেবিলের প্রতিসাম্য রেখা হচ্ছে 2টা। সেটা কী হবে? এই যে এই বরাবর, এই মাঝ বরাবর যদি তুমি টেবিলটাকে ভাঙো বা কাটো, সেক্ষেত্রে একটা প্রতিসাম্য রেখা পাবে। আর এইভাবে মাঝ বরাবর কাটলে আরেকটা প্রতিসাম্য রেখা পাবে। ঠিক আছে? তা টেবিলের প্রতিসাম্য রেখা কয়টা? 2টা। 4 নম্বরে আছে একটা মাস্ক। একটা মাস্কের প্রতিসাম্য রেখা হচ্ছে 1টি। এই যেখানে একটা মাস্কের ছবি দেওয়া আছে, মনে করো মাস্কের প্রতিসাম্য রেখা কোনটা? এইভাবে মাঝ বরাবর কাটলে হবে। ঠিক আছে? কিন্তু এভাবে কাটলে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু হবে না। শুধু মাঝ বরাবর কাটলে আমরা মাস্কের একটা প্রতিসাম্য রেখা পাচ্ছি। তারপর 5 নম্বর আছে 3 পাখার ফ্যান। 3 পাখার ফ্যানের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা হবে 3টি। যেমন এই যে 3 পাখার ফ্যানের ছবি আছে, তাহলে প্রতিসাম্য রেখা হচ্ছে এই একটা। তারপর আরেকটা প্রতিসাম্য রেখা হচ্ছে এই যে এটা, আর আরেকটা হচ্ছে এই যে এটা। এই হচ্ছে 3টা প্রতিসাম্য রেখা। ঠিক আছে? এখন দেখো, প্রতিসাম্য রেখাগুলো হচ্ছে বিন্দুতে ছেদ করার কথা, তা কিন্তু এখানে করেনি। এই জন্য ছবিটা আমি ঠিক করে দিচ্ছি। ছবিটা আসলে অ্যাকচুয়ালি এরকম হবে, দেখো। ঠিক আছে? এই মনে করো গেল একটা, তারপর এই গেল হচ্ছে আমার আরেকটা, আর এই হচ্ছে গেল আরেকটা। মাঝখানে ছেদ করেছে, যেটা ছেদ বিন্দু। ঠিক আছে? এরকম ছিল ছবিটা। তাই 3টা প্রতিসাম্য রেখা পেলাম আমরা ফ্যানের ক্ষেত্রে। এরপর দেখো, আয়না দিয়ে প্রতিসমতা পরীক্ষা করি। প্রতিসমতা বোঝার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা এক্ষেত্রে আয়না ব্যবহার করতে পারি। প্রথমে কাগজ কেটে একটি প্রতিসম আকৃতির কাঠামো তৈরি করো। ধরা যাক তুমি ইংরেজি এম বর্ণ এর একটি আকৃতি তৈরি করলে। অতঃপর এমকে এমনভাবে কাটো যেন একটি অংশকে পাশে চিত্রের মতো আয়নার সামনে রাখলে প্রতিফলিত হয়ে সম্পূর্ণ এম তৈরি হয়। এই যে এম কীভাবে লেখবে, হবে না? তুমি হচ্ছে এইভাবে কেটে দিলে মাঝখানে, পর এই অংশটাকে নিয়ে আয়নার সামনে ধরবে, তাহলে তুমি বাকি অংশটা আয়নাতে দেখতে পাবে। আয়না দিয়ে প্রতিসমতা পরীক্ষা। কি দেখতে পেলে? নিশ্চয়ই সম্পূর্ণ এমকে দেখতে পেলে। এক্ষেত্রে এমকে যে রেখা বরাবর কেটেছ সেটি হলো প্রতিসাম্য রেখা। এভাবে প্রতিফলনের মাধ্যমে প্রতিসমতা শনাক্ত করা যায় বলে রেখা প্রতিসমতাকে প্রতিফলন প্রতিসমতা বা রিফ্লেকশনাল সিমেট্রি বলা হয়। আরেকটা একক কাজ আছে, দেখো। প্রদত্ত আকৃতিগুলোর প্রতিসম রেখা অঙ্কন করো। এখানে মোট 7টা আকৃতি দেওয়া আছে। তো আসলে শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন এগুলোর প্রতিসম রেখা অঙ্কন করব। তো আমরা রেখার সাপেক্ষে প্রতিসমতা দেখলাম। এবার তোমরা অন্য কোনোভাবে কোনো বস্তুকে প্রতিসম দেখানো যায় কিনা তা একটু চিন্তা করো। চিন্তা করার আগে আমরা একক কাজের সমাধানটা দেখি। আমাদের মোট হচ্ছে কি 7টা আকৃতি ছিল না? প্রথম যে আকৃতিটা ছিল এটা হচ্ছে প্রথম আকৃতি। তো এটার প্রতিসম রেখা কেমন হবে? এই মাঝ বরাবর। এখন দেখো, দুই পাশে সেম। ঠিক আছে? এই গেলে একটা। পরে আকৃতি প্রতিসম রেখা হবে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। শেষ। 1 নাম্বারটাও দেখলাম, 2 নাম্বারটাও দেখলাম। 3 নাম্বারটার ক্ষেত্রে দেখি। 3 নাম্বার যেটা ছিল আকৃতি, সেটা প্রতিসম রেখা হবে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। 3 নাম্বারটাও হয়ে গেল। তারপর 4 নাম্বারটার প্রতিসম রেখা হবে, এটাও সেম, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। 4টা শেষ। 5 নাম্বারটা যাই। এই হচ্ছে আমাদের 5 নাম্বার চিত্র। এটা ত্রিভুজ আছে। এটার প্রতিসম রেখা হবে এই দেখো, এটার মাঝ বরাবর দিয়ে যাবে। দাঁড়াও, এই যে এরকম। এখনও হয়নি, এবার ঠিক আছে। ঠিক আছে? এই কোণা থেকে
এই রেখার মাঝ বরাবর আমরা একটা মধ্যবিন্দু নিয়েছি, সেটা এই হচ্ছে প্রতিসাম্য রেখা। তারপর 6 নাম্বারটা প্রতিসাম্য রেখা যাবে এই কোণা থেকে ওই কোণা, এই যে 6 নাম্বারটা পেলাম। 7 নাম্বারটা যাই। 7 নাম্বার আকৃতি ছিল হচ্ছে একটা ট্রাপিজিয়াম ছিল, এটা প্রতিসাম্য রেখা হবে মাঝ বরাবর। এখন দেখো দুই পাশে কিন্তু সেম, তুমি আয়নার সামনে ধরলে এরকম দেখতে পাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই একক কাজটা করলাম। 7টা চিত্রগুলোতে প্রতিসাম্য রেখা অঙ্কন করে দেখা গেল যে প্রতিসাম্য রেখা বরাবর ভাঁজ করলে চিত্রগুলো সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে এবং বিন্দু দুটি একটি অপরটির সাথে মিলে যাবে। তো আমরা রেখার সাপেক্ষে প্রতিসাম্যতা দেখলাম। এবার তোমরা অন্য কোনোভাবে কোনো বস্তুকে প্রতিসাম্য দেখানো যায় কি না তা একটু চিন্তা করো। চাকার ছবিটি ভালো মতো লক্ষ্য করো, এখানে একটা চাকার ছবি দেওয়া আছে। চিন্তা করে বলো তো চাকাটি 40 ডিগ্রি কোণে একবার ঘোরানো হলে চাকাটি দেখতে একই রকম দেখাবে কি না? ঘূর্ণনের ফলে তার চাকার বা আকৃতিতে কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হলে তা কী ধরনের পরিবর্তন হবে? এক্ষেত্রে চাকাটি দেখতে একই রকম দেখালো, বিভিন্ন অংশের অবস্থানের পরিবর্তন হবে। এখানে চাকাটিকে 40 ডিগ্রি কোণে 9 বার ঘোরানো হলে 40 ডিগ্রি ইন্টু 9 360 ডিগ্রি, তা আবার আগের অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ চাকাটির মধ্যে ঘূর্ণন প্রতিসমতা রয়েছে। এক্ষেত্রে ঘূর্ণন কোণ হচ্ছে 40 ডিগ্রি আর প্রতিসমতার মাত্রা হচ্ছে 9, কারণ 40 ডিগ্রি কোণ পরপর আমরা চেঞ্জ করেছি, আর প্রতিসমতার মাত্রা হচ্ছে 9 বার ঘোরানো গেছে, তাহলে 9 বার পর আবার আগের অবস্থানে ফিরে আসছে। তুমি কি নিচের চিত্রের মতো করে একটি বর্গক্ষেত্র এঁকেছো? এরপর বর্গটিকে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি কোণে ঘোরাও। ঘোরানোর সময় লক্ষ্য করো কতবার 90 ডিগ্রি কোণে ঘোরানোর পর বর্গক্ষেত্রটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এই কাজটা আমরা এখন করব। তো আমরা দেখলাম বর্গক্ষেত্রটি একটি নির্দিষ্ট কোণে ঘূর্ণনের পর দেখতে একই রকম হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যকবার উক্ত কোণে ঘূর্ণনের পর আগের অবস্থায় ফিরে আসে। বস্তুটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, যে বিন্দুকে কেন্দ্র করে কোনো প্রতিসম বস্তুকে ঘোরানো হয় তাকে ঘূর্ণন কেন্দ্র বলে। কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে যেমন ঘোরানো যায়, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘোরানো যায়। এক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কোণ ও ঘূর্ণন প্রতিসমতার মাত্রার কোনো পরিবর্তন হয় না, শুধু ঘূর্ণন দিকের পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ঘূর্ণন প্রতিসমতা রয়েছে তার মধ্যে 4টি বিষয় রয়েছে: ঘূর্ণন কোণ, ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, ঘূর্ণন কেন্দ্র এবং ঘূর্ণনের দিক। তো উপরের বর্গের ক্ষেত্রে ঘূর্ণন কোণ, ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, ঘূর্ণন কেন্দ্র এবং ঘূর্ণনের দিকগুলো চিহ্নিত করে লেখো, ঠিক আছে। তো আসলে দেখি এটার অ্যান্সারটা কী লেখা যেতে পারে। সমাধান। এই তো আমাদের বড় ক্ষেত্রটা ছিল। প্রথম ছবিতে 90 ডিগ্রি কোণ এখানে ছিল, এটা যখন আমরা ঘোরাবো এখানে চলে গেল আমাদের 90 ডিগ্রি কোণ, তারপরে চলে আসলো এখানে, তারপর চলে গেল এখানে, এরপর আবার আগের অবস্থানে ফিরে আসলো, ঠিক আছে। তার মানে কয়বার চেঞ্জ হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, প্রতিবার কত? 90 ডিগ্রি করে। তাহলে 4 গুণ 90 ডিগ্রি মানে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি পর আবার সে আগের অবস্থানে ফিরে আসছে, এটা হচ্ছে সেম আগের অবস্থান, ঠিক আছে। তো এখানে তো আমরা ঘূর্ণন দিকগুলো দেখালাম, যেখানে তীরচিহ্ন দেওয়াই আছে কীভাবে করে ঘুরছে। ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও দেখলাম, ঘূর্ণন কোণও দেখলাম। তাহলে আমরা কী বলতে পারি? উপরের চিত্রে বর্গটির ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঘূর্ণনের সময় যে পরিমাণ কোণে ঘুরে তা হলো ঘূর্ণন কোণ। যে বিন্দুকে কেন্দ্র করে কোনো প্রতিসম বস্তুকে ঘোরানো হয় তাকে ঘূর্ণন কেন্দ্র বলে। চিত্রের সুষম বর্গক্ষেত্রের কর্ণ দুইটির ছেদবিন্দুকে ঘূর্ণন কেন্দ্র ধরি আমরা। এই যে দুইটা কর্ণ, এদের ছেদবিন্দু হয়েছে কোথায়? এখানে। এটাকে আমরা ঘূর্ণন কেন্দ্র ধরলাম, যে কেন্দ্রকে সে বেস করে হচ্ছে ঘুরবে। তাহলে কি বলতে পারি? ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে বর্গটি 1/4 ঘূর্ণনের ফলে যে কোনো কৌণিক বিন্দুর অবস্থান দ্বিতীয় চিত্রের ন্যায় হবে। এই ছিল আমাদের বর্গক্ষেত্র। এখানে হচ্ছে আমরা আমাদের মূল বিন্দু নির্ধারণ করেছিলাম, ছেদবিন্দু, কেন্দ্র। তো 1/4 ঘোরার মানে কি? সে হচ্ছে এই যে বক্সটা, ধর আগে এখানে ছিল, এখন সে 1/4 ঘোরার পরে সে এখন চলে গেল এই বক্সে। তার মানে 90 ডিগ্রি ঘুরেছে, ঠিক আছে। তারপরে এবার ঘুরলে সে এই বক্সে চলে আসবে। এইভাবে করে আর কি সে 90 ডিগ্রি পরপর একবার করে ঘূর্ণন প্রতিসমতা দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এভাবে বারবার 1/4 ঘূর্ণনের ফলে বর্গটি আদি অবস্থানে ফিরে আসে, তাই বর্গের 4 মাত্রার ঘূর্ণন প্রতিসমতা রয়েছে, কারণ 4 বার ঘোরার পর আগের অবস্থানে আসছে। চিত্রে বর্গটির ঘূর্ণন দিক হলো ঘড়ির কাঁটার দিকে, কারণ সে এভাবে করে ঘুরছিল। ঘড়ির কাঁটা তো এভাবে করে ঘুরে, তাই না? আর যদি সে এভাবে ঘুরতো উল্টা দিকে, তাহলে বলতাম কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে। আবার একে ঘড়ির কাঁটা বিপরীত দিকেও ঘোরানো যাবে, এতে ঘূর্ণন প্রতিসমতার মানে কোনো পরিবর্তন হবে না। ঘুরে দেখতে পারো সেটা 4 বারই আবার আগের অবস্থানে ফিরে আসবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই পরবর্তী একটা একক কাজ আছে, এটা নিয়ে আলোচনা করব, যেটা আছে তোমাদের বইয়ের 186 পৃষ্ঠায়। তো সকলকে আমরা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপের প্রতিসমতার প্রয়োগ 184 পৃষ্ঠার
একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।